বদলে যাচ্ছে ৩৯টি সংসদীয় আসনের সীমানা, সবচেয়ে বেশি কাটছাঁট ঢাকায়, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জুলাই সনদের আইনি ভিত্তি চায় দলগুলো। বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়ে কাল শেষ হচ্ছে দ্বিতীয় দফার সংলাপ। সরকার ভুল সিদ্ধান্ত নিলে সংকটে পড়বে গণতন্ত্র, বললেন তারেক। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রা। রাতের ভোট জাবেদ পাটোয়ারির ব্রেইন চাইল্ড, অর্ধেক বাক্স আগেই ভরে রাখার নির্দেশ চৌধুরী মামুনের জবানবন্দি। বিভিন্ন দেশে পাচার হওয়া ৬,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ, আইনি কাঠামোয় ফিরিয়ে আনার তাগিদ। ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, ১৩ ফুট উচ্চতার সুনামি। যুক্তরাষ্ট্র জাপানে রেড অ্যালার্ট। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা ৭টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন, মোহাম্মদ ইমতিয়াজ। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পুরো খবর। জাতীয় নির্বাচন সামনে রেখে বদলে যাচ্ছে ৩৯টি আসনের সীমানা, সবচেয়ে বেশি কাটছাঁট হচ্ছে ঢাকায়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, জনসংখ্যা এবং গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন। বাগেরহাটে কমবে একটি, অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে ১০ আগস্ট চূড়ান্ত আসন বিন্যাস প্রকাশ করবে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এ মাসের মাঝামাঝি ৯ সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি করেছিল নির্বাচন কমিশন। ২ সপ্তাহের কর্মযজ্ঞ শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। ব্রিফিংয়ে ইসি জানায়, ৪২টি আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ পেয়েছেন তারা। সব দিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৯টি সীমানা পরিবর্তনের। বিদ্যমান যে সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১, সেই ২১-এর ৬ ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই ৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। কমিশন বলছে, জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন, বাগেরহাটে কমবে একটি। যে আসনগুলোর সীমানা পরিবর্তনের আবেদন পড়েনি, বহাল থাকবে সেগুলোর আগের সীমানা। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী আসন নিয়ে অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত আসন বিন্যাস আগামী ১০ আগস্ট প্রকাশ করবে কমিশন। এদিকে সিএসির সাথে প্রবাসী ভোটাধিকার নিয়ে বৈঠক করেছে এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতি ২ সপ্তাহে প্রবাসী ভোটাধিকার আপডেট নিয়ে অনলাইনে ব্রিফিং এবং নির্বাচন নিয়ে মিথ্যা ও এআই খবর প্রচারে বন্ধের দাবি তাদের। তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়ে কাল শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চায় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনদ। রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য সরকার গঠন করে ঐকমত্য কমিশন। লক্ষ্য একটি সনদে পৌঁছানো। দীর্ঘ ২২ দিন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় ৩০টি দল ও জোট। কাল শেষ হচ্ছে এই আলোচনা। শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে, এই সনদের আইনি ভিত্তি কি হবে। এ বিষয়ে আলোচনার বিরতিতে কথা বলে এনসিপি এবং জামায়াতের প্রতিনিধিরা।
এনসিপির দাবি জুলাই সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য, দিতে হবে এর আইনি ভিত্তি। এছাড়া ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চায় দলটি। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। জামাত এবং অন্যান্য দলগুলো চায় জুলাই সনদের আইনি ভিত্তি। আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কারণ এই খসড়াটির মাধ্যমে কখনোই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, এই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখানে প্রতিফলিত হয় নাই। আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে এবং সেইটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ। এতে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ এবং চরমপন্থা। ২৪ জুলাই অভ্যুত্থান স্মরণে আশুলিয়ায় বিএনপির সমাবেশ। অনুষ্ঠানের শুরুতে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। আলোচনায় উঠে আসে উত্তাল জুলাইয়ে আশুলিয়ায় বিপ্লবীদের ত্যাগ ও বীরত্ব গাথা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ রাজপথে নেমেছিল। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার, আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। জুলাইয়ের নারকীয়তাকে কারবালার সাথে তুলনা করে তিনি বলেন, গুটি কয়েক লোককে ক্ষমতায় বসাতে মানুষ জীবন দেয়নি। প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবীদের অবস্থান কোথায়? একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে তা এখনই স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কমে আসবে সারা দেশের নৈরাজ্য। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। যিনি নিজের সংস্কার করতে না পারেন,
যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত। এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে, সেটা প্রকাশ করে। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছেন, তাদের নিয়ে নানা ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আজকে বিকেলে নরসিংদীতে জুলাই পদযাত্রার শেষে পথসভায় এসব বলেন তিনি। নাহিদ বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। এর আগে পদযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। দুপুরের পর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে দেখা করেন নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। হাসিনা আমলে পুলিশে যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে তার একটি চিত্র উঠে এসেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজবন্দির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বয়ানে। জবানবন্দিতে তিনি বলেছেন যে 2018 সালের রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বেয়াড়া হয়ে ওঠেন তাও বলেছেন আইজিপি মামুন। মাসুদুর রহমান এনে একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে থাকা বাহিনী পুলিশকে যতভাবে হীন স্বার্থে ব্যবহার করা যায় শেখ হাসিনা তার সবটাই করেছেন। যে বাহিনীর সদস্যদের হওয়ার কথা সৎ, দায়িত্বশীল ও জনগণের বন্ধু, তাদের অনেকেই হয়ে ওঠেন মানবাধিকার ও গণতন্ত্রের হন্তারক। গেল 1.5 দশকে স্বজনপ্রীতি, এলাকা কোটা আর অনিয়মের ঘুণপোকা কিভাবে পুলিশকে কুঁড়ে খেয়েছে তার কিছুটা উঠে এসেছে বাহিনীটির সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে। তিনি বলেছেন, 2014 সালের পর থেকে মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে। অনেক পুলিশ কর্মকর্তাই আইন কানুনের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। 2018 সালের পর পুলিশে আরও বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না, জবানবন্দিতে উল্লেখ করেন আইজিপি মামুন। নিজেদের ইচ্ছেমতো চলতেন তারা। আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব, যা বাহিনীতে একরকম ওপেন সিক্রেটই ছিল। এসব দ্বন্দ্ব মীমাংসায় আইজিপি হিসেবে কপাল খোলে মামুনের। তাকে 2 দফায় 22 মাস আইজিপির দায়িত্বে রাখা হয়। জবানবন্দিতে এমন কথাই বলেছেন তিনি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি 2018 সালের কুখ্যাত রাতের ভোটের পরিকল্পনাকারী। ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ আসে জাবেদ পাটোয়ারির কাছ থেকে।
তিনি শেখ হাসিনাকে বলেন প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে রাতেই ভোটের বাক্স ভরে রাখতে। আইজিপি মামুনের এই জবানবন্দির ফলে এই প্রথম 2018-এর বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া নথিবদ্ধ হলো আইনি পরিসরে। সাবেক এই আইজিপি ও সাবেক এই র্যাবের মহাপরিচালক বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। বলেছেন, র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনে ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দফাওয়ারি সমস্ত ডিটেইল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি, কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে 5টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা 166টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 700 শতাধিক সুপারিশ এই 6টা কমিশনে ছিল। তার মধ্যে আমরা 650টিরও অধিক সুপারিশে একমত পোষণ করেছি। বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্নভাবে ভিন্ন মতামত দিয়েছি, এটা আংশিক মতামত সহ আছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করতে চাই, 6টা সংস্কার কমিশনের প্রত্যেকটাই, আজকে একটু মনোযোগ দিয়ে এটা নোট করবেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল 131টি, দুদকের সুপারিশ ছিল 47টি, প্রশাসনের সুপারিশ ছিল 208, বিচার বিভাগের সুপারিশগুলো বিক্ষিপ্তভাবে ছিল। আমরা গুণে টুনে ঠিক মতো করে দেখেছি, 89টি মেজর সুপারিশ আছে গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 243, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের তাদের সুপারিশ ছিল 108টি। দর্শক, এতক্ষণ ব্রিফ করছিলেন ঐক্যমত্য কমিশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। গেল 1 বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া 6,500 কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করেছে সংশ্লিষ্ট দেশগুলোর আদালত। ফলে সম্ভাবনা তৈরি হয়েছে সেসব বাংলাদেশে ফিরিয়ে আনার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুদেশের আইনি কাঠামোর ভিত্তিতেই। মাসুম মিয়ার রিপোর্টে বিস্তারিত। গেল 1.5 দশকে লুটপাটের অন্যতম নজির হয়ে উঠেছে ব্যাংক খাত ঘিরে। ঋণের নামে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গুটি কয়েক গোষ্ঠী লুটে নেয় বিপুল পরিমাণ অর্থ, যার বড় একটা অংশই পাচার হয় বিভিন্ন দেশে। সরকার পরিবর্তনের পর এসব অনুসন্ধানে সোচ্চার হয় কেন্দ্রীয় ব্যাংক, BFIU সহ একাধিক সংস্থা। যাচাই বাছাই শেষে 11টি বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। গঠিত হয় টাস্কফোর্স, তথ্য চেয়ে পাঠানো হয় একাধিক দেশের আর্থিক গোয়েন্দা সংস্থায়। BFIUর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট, সালমান এফ রহমানের বেক্সিমকো, নাসা, সামিট, জেমকন সহ অন্তত 6টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত। বিভিন্ন দেশের মুদ্রায় বিনিময় হার হিসেবে টাকার অঙ্কে যা 6,500 কোটি। যদিও এমন অগ্রগতিতে সন্তুষ্ট নন বিশ্লেষকরা। অ্যাট দ্য এন্ড আপনি ধরতে পারেন না, বা লোকদেরকে আমি জেলে নিতে পারছি না, বা টাকাটাকে আমি রিকভার করতে পারছি না, অথবা ফাইন করতে পারছি না যার যে প্রতিষ্ঠান বা যারা জড়িত, ইন্ডিভিজুয়াল হোক এন্টিটি হোক। তো এটা যদি আপনি কম্পেয়ার করেন, সারা পৃথিবীর অনেক দেশ যেগুলো ভালোভাবে এনফোর্স করছে, তাদের তুলনায় কিন্তু আমরা সেই পর্যন্ত করতে পারিনি। এইখানে যা যা অ্যাসেট আছে, পুরো অ্যাসেট ইমিডিয়েট
সরকার ক্রোক করতে হবে, সরকার বাজেয়াপ্ত করতে হবে, তারপরে সেটা অকশনের মারফত প্রপোর্শনালি যার যেখানে যা লায়াবিলিটিস আছে, যে ব্যাংকে আছে, নন ব্যাংকে আছে, যার যেটা প্রপোর্শনালি সেটা ভাগ করে দেওয়াটাই হলো বেস্ট। বিএফআইইউ বলছে জব্দ হওয়া অর্থ ফেরাতে চলছে আইন সংশোধনের কাজ। এরপর নিয়োগ দেওয়া হবে বিদেশে মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা প্রতিষ্ঠান। তবে অর্থ ফেরত আনার চেষ্টার পাশাপাশি নতুন পাচার ঠেকানোর ওপর গুরুত্ব দিতে চান এই বিশ্লেষক। অ্যাজ এ হোল ট্রেডের যত রেগুলেশন আছে পুরো সিস্টেমটাকে এনফোর্স করা। আর আইনি সংস্কারের সাথে আরেকটা জিনিস লাগবে, কাউন্টার পার্টির সাথে আপনি কিভাবে ব্যাপারটা আর্গিউ করছেন, আপনার তাদের সাথে এগ্রিমেন্টগুলো আছে কিনা, যার সাথে ওই সমস্ত দেশের সাথে এগ্রিমেন্ট আছে কিনা, তারা কতটুকু আপনাকে ভ্যালু দিচ্ছেন, রেসপন্স করছেন। সো এই পুরো জিনিসগুলো যদি কনসিডার না করেন তাহলে সমস্ত টাকা পয়সা ফিরিয়ে আনা, তাদের উপর রাইট কাইন্ড অফ প্রেশার ক্রিয়েট করা এত সহজ নয়। বিভিন্ন উৎসের হিসেবে গেল ১.৫ দশকে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই লুটপাট হয়েছে ২ লাখ কোটি টাকার উপরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফায় প্রথম দিনের বৈঠক শেষ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ সময় রাত 12:30টায় শুরু হয় আলোচনা, যা চলে বুধবার ভোর 5:30 পর্যন্ত। ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাণিজ্য উপদেষ্টা ছাড়াও বৈঠকে অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক থেকে ইতিবাচক শুল্ক হার পুনর্বিবেচনার আশা করছে বাংলাদেশ। 3 দিনব্যাপী আলোচনা শেষ হবে বৃহস্পতিবার। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে রাশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে সুনামি। জাপানে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া এবং আলাস্কায়। আর রাশিয়ায় সুনামি এবং ভূমিকম্পে হতাহত নেই বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের কার্যালয়। জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলীয় হাজারো বাসিন্দাদের বুধবার সকালের ঘুম ভাঙে সুনামি সতর্কতার সাইরেনের শব্দে। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে উপকূলে। এর কোনোটির উচ্চতা 10 থেকে 15 ফুট পর্যন্ত। আতঙ্কিত লোকজন সমুদ্র সৈকত, রাস্তায় যানবাহন ফেলে আশ্রয় নেন উঁচু ভবনে। আর উপকূলের প্রায় 20 লাখ মানুষকে নির্দেশ দেওয়া হয় নিরাপদ স্থানে সরে যাওয়ার। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে নিরাপদে বের করে আনা হয় কর্মীদের। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দয়া করে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। সমুদ্র ফুলে ফেঁপে উঠে সুনামি পরিস্থিতির সৃষ্টি হয় রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপে হওয়া ভূমিকম্পের কারণে। 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপে সমুদ্রের তলদেশ। এ অঞ্চলে 1952 সালের পর এত বড় ভূমিকম্প আর হয়নি। আর সারা বিশ্বে ভূমিকম্পের রেকর্ডের ইতিহাসে এটি 6ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প। এতে সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে বন্দরনগরী সেভেরোকুরিলস্কে, যাতে প্লাবিত হয় অনেক এলাকা। নিম্নাঞ্চল থেকে উচ্চ স্থানে সরে যেতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভূমিকম্প সুনামিতে কোনো হতাহত নেই। প্রায় 12 ঘন্টা পর তুলে নেওয়া হয় সুনামি সতর্কতা। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা। ফিলিপাইন, চীন, নিউজিল্যান্ড, চিলি, কলম্বিয়া প্রস্তুত হতে থাকে বিপর্যয়ের জন্য। ঢেউ ধেয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দিকে। প্রথমে হাওয়াই দ্বীপপুঞ্জ ও পরে ক্যালিফোর্নিয়ার উত্তর অংশে সুনামির ঢেউ দেখেন বাসিন্দারা। সতর্ক থাকতে বলা হয় ওয়াশিংটন, ওরেগনের বাসিন্দাদেরও। জীবনের নিরাপত্তা নিশ্চিতই এখন আমাদের প্রথম অগ্রাধিকার। এজন্য সৈকত এবং উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রশান্ত মহাসাগর অঞ্চলের বেশ কিছু দেশ ভূমিকম্প সুনামির সতর্কতা তুলে নিলেও সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। মিলা খন্দকার, চ্যানেল 24। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন।